সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব 23 আগস্ট 2022 আসা গ্রুপ ডি এর ফার্স্ট শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন তোমরা ভালো করে সলভ করো, দেখবে এখান থেকে 20 থেকে 22টা টপিক থেকে কোশ্চেন এসেছে। এই 20 থেকে 22টা টপিকের যে কোশ্চেন একবার করে সলভ করলে তোমাদের কিন্তু একবার করে রিভিশন হয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষার হলে অনেক বেশি বেনিফিট দেবে। এর আগে 9টা ভিডিও আমরা আপলোড করেছি। এই 9টা ভিডিওর যে লিঙ্ক প্লে লিস্ট করা আছে খুব সুন্দরভাবে, তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও পেয়ে যাবে। আর এই পুরো ক্লাসের যে পিডিএফ সেটা ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো বলেছে মান বের করতে বলেছে 3 পাওয়ার 0, 3 পাওয়ার -2 আর 3 পাওয়ার -1। দেখো এর বেসিকটা একটু দেখে নাও। মনে করো এক্সের পাওয়ার যদি 0 থাকে, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার মান সবসময় 1 হয়ে যাবে, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকবে তখন সেটার মান 1 হয়ে যাবে। যেমন মনে করো 4-এর পাওয়ার মনে করো 0 আছে, তাহলে এটা সর্বদা 1 হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি মনে করো এক্সের পাওয়ার যদি -m থাকে, মানে এক্সের পাওয়ার যদি মাইনাসে থাকে, তাহলে সেটাকে এইভাবে লেখা হয় 1/x, তার পাওয়ার যেটা থাকবে সেটা হয়ে যাবে, ঠিক আছে? এক্সের পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে সেটাকে আমরা 1/x এর পাওয়ার m লিখে দেবো। যদি উদাহরণ হিসাবে আমরা দেখি তাহলে দেখো মনে করো 2-এর পাওয়ার আছে -3, তাহলে এটাকে আমরা কীরকম করে লিখব? 1/2-এর পাওয়ার 2-এর পাওয়ার 3। যদি 3-এর পাওয়ার মনে করো আছে -4, তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? 1/3 তার পাওয়ার 4। বোঝা গেছে? এবার দেখো, এবার আমরা জাস্ট বসিয়ে দেবো। 3-এর পাওয়ার 0 মানে কি 1 হয়ে যাবে, প্লাস 3-এর পাওয়ার -2 মানে 1-এর নিচে হয়ে যাবে 3 তার পাওয়ার স্কোয়ার, প্লাস 3-এর পাওয়ার -1 মানে 1/3 তার পাওয়ার 1 ইন্টু 27। এবার যদি আমরা করি 1 যোগ 1-এর পাওয়ার 9 প্লাস 1/3 ইন্টু 27। এবার যদি লসাগু নিই কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে 9 যোগ 1 যোগ 3 3 9 মানে উপরে 3 হয়ে যাবে ইন্টু 27। আচ্ছা, কাটাকাটি করলে 9 1 10, 10 আর 3 13, উপরে হয়ে গেল 13, আর নিচে 9 আর 27 যদি আমরা কাটি কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে 13 ইন্টু 3 সমান 39। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 39। বোঝা গেছে? বলেছি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি এবং 15 সেমি হলে তার ক্ষেত্রফল কত? অঙ্কটা এত সোজা, জাস্ট যদি ক্ষেত্রফলের সূত্র তোমাদের মনে থাকে রম্বসের, তাহলে একদম ইজিলি হয়ে যাবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল আমি লিখে দিই, ক্ষেত্রফল হাফ, এবার -1 মনে করবে তোমরা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কী হয়ে যাবে? হাফ গুণ কর্ণদ্বয় কত কত আছে? 12 ইন্টু 15, কাটাকাটি করলে 6, 6 15 90। সঠিক উত্তর কোনটা যাবে? অপশান এ। যদি সূত্র তোমাদের মনে থাকে তাহলে অঙ্কটা করতে 10 সেকেন্ড সময়ও লাগবে না। তো নেক্সট কোশ্চেন বলেছে কি 9-এর 3টে ধারাবাহিক গুণিতকের যোগফল বলেছে 2457 হলে সবথেকে বড় সংখ্যাটা কত? 9-এর 3টে ধারাবাহিক গুণিতকের যোগফল বলেছে 2457, তাহলে বড় সংখ্যাটা কত? দেখো 9-এর 3টে গুণিতক আছে পরপর, তাদের যোগফল বলেছে 2457। দেখো একটা ছোট্ট সিম্পল একটা বেসিকভাবে আমরা দেখি। মনে করো 9-এর 3টে গুণিতক দেওয়া আছে কি কি? 9, 18 এবং 27। এরা কি এর পরপর গুণিতক বা ধারাবাহিক গুণিতক তিনটি। এদের যোগফল কত হয়? 9 আর 18 27, 27 27 কত হয়ে যাবে? 54। কত হয়ে যাবে আমার এদের যোগফল? 54। 54 তো যোগফল। এবার বলতে সবথেকে বড় সংখ্যাটা কত? দেখো এই 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, যে কটা গুণিতক বলেছে সেই কটা গুণিতক দিয়ে ভাগ করি, 54কে যদি আমরা 3টে গুণিতক চেয়েছিল, 3টে গুণিতককে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 18। এই যেটা বেরোয় এটা সবসময় মিডিলের সংখ্যা হয়, সবসময় কী হয়ে যাবে? মিডিলের সংখ্যা। তাহলে আমাদের 2457 বলেছিল, 2457 একে 3 দিয়ে ভাগ করো, কত হয়ে যাবে? 3 8 24 আর 3 19 57, 819। তাহলে 819 কী হয়ে যাবে? আমাদের মিডিলের সংখ্যা একদম। 9-এর যে 3টি গুণিতক আছে তার মধ্যে 819 হচ্ছে মিডিলের সংখ্যা। বলেছে বড় সংখ্যাটা কত? তাহলে 9-এর 819 যে গুণিতক, তার পরের যে 9-এর গুণিতক সেটা কত হয়ে যাবে? 9 যোগ করতে হবে, অর্থাৎ 819 আর 9 কত হয়ে যাবে? 828। বোঝা গেল? তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত হয়ে যাবে? 828। আর ছোটো সংখ্যাটা বললে এর থেকে আবার 9 মাইনাস করে দাও, 810। আমাদের জানতে চেয়েছে বড় সংখ্যাটা, সেটা আমরা করে দিয়েছি। নেক্সট দেখো, আচ্ছা সরল করতে বলেছে। দেখো 8 আর 7 কত হয়? 15, 15 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 12।
আর এদিকে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 4, মাঝখানে গুণ আছে, তাহলে 4 বরং কত হয়ে যাবে 48। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলেছে একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ 120 ডিগ্রি হলে তাতে কয়টি বাহু থাকবে? আচ্ছা, আমরা তো এটা জানি যে অন্তঃকোণ যোগ বহিঃকোণ, বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো অন্তঃকোণ দেওয়া আছে 120 ডিগ্রি করে, তাহলে 120 প্লাস বহিঃকোণ সমান সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মান কত হয়ে যাবে? বহিঃকোণ বানানে আমার প্রচুর সমস্যা হয়। বহিঃকোণ কত হয়ে যাবে? 180 থেকে 120 বাদ দিয়ে দেবো, তাহলে একবারেই লিখে দিই কত হয়ে যাবে বহিঃকোণ 60 ডিগ্রি। দেখো এবার বাহু, বহুভুজের যে বাহু বের করার নিয়ম কি? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, এটাই তো হয়। তাহলে 360 বাই বহিঃকোণ কত আছে 60 ডিগ্রি, ডিগ্রি কাটলাম 0 0 কেটে দিলাম, এটা কত হয়ে গেলো 6। তাহলে কতগুলো বাহু থাকবে? 6টা। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে। বলেছে একটি বস্তু 384 টাকায় কিনে 576 টাকায় বিক্রি করলো এ, আবার বি 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করলো। এ এবং বি এর লাভের অনুপাত কত? অনুপাত বের করতে বলেছে, লাভের শতাংশের অনুপাত। তাহলে এখান থেকে লাভ হয়েছে কত টাকা করে সেটাকে বের করব। 384 টাকায় কিনে 576 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে কত টাকা? 192 টাকা। আবার এদিকে বি 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করেছে, এখানে লাভ হয়েছে 418 টাকা। ঠিক আছে, এবার দেখো এটা এর ক্ষেত্রে, এটা বি এর ক্ষেত্রে অনুপাত। 192 টাকা লাভ হয়েছে, কত টাকার উপরে লাভ হয়েছে? 384 টাকার উপরে ইন্টু 100। আবার এদিকে 418 টাকা আমার লাভ হয়েছে কত টাকার উপরে? 1254 টাকার উপরে ইন্টু 100। এটা হচ্ছে আমাদের লাভের অনুপাত বেরোবে। এবার যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে 100 100 তো কেটে গেল, 192 দিয়ে কাটলে এটা 2 হয়, আর 418 দিয়ে এটাকে কাটলে 3 হয়। তাহলে অনুপাত কত আমাদের? 2:3? একদম নয়, এটা হচ্ছে 1/2:1/3। তাহলে অনুপাত এরকম থাকলে কী হয়? ক্রস মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এপাশে 3 হয়ে যাবে 3:2। বোঝা গেল? অনুপাত কত হয়ে যাবে আমাদের? 3:2। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোনো একটি অর্থ 10 বছরে জটিল সুদের দ্বিগুণ হয়, তবে তা একই হারে কত বছরে 16 গুণ হবে? দেখো একটা অ্যামাউন্ট আছে মনে করো পি অ্যামাউন্ট, সেটা 10 বছরে দুগুণ হয়ে গেছে, মানে 2p হয়ে যাবে। কত বছরে? এটা 10 বছরে, প্রতি 10 বছরে দুগুণ করে বাড়ে। তাহলে 2p এর থেকে 4p কত বছরে হবে? আরও 10 বছরে। 4p এর থেকে 8p কত বছরে হবে? দুগুণ করে বাড়বে তো, তাহলে 8p হয়ে যাবে কত বছরে? 10 বছরে। 8p থেকে 16p অর্থাৎ 16 গুণ কত বছরে হয়ে যাবে? আরও 10 বছরে। তাহলে টোটাল কত বছর লাগলো? 10 20 30 40, অর্থাৎ টোটাল 40 বছর অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো এটাকে অন্যভাবেও করা যায়। একটা অর্থ আছে 1 টাকা, সেটা 2 টাকা হয়ে যায় কত বছরে? 10 বছরে। আবার বলেছে সেটা 16 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 টাকাটাই 16 গুণ হয়ে যাবে কত বছরে? দেখো একটা কাজ করবে যে এই 16টাকে 2 এর আকারে আমরা কীভাবে লিখতে পারি? 16কে আমরা 2 এর আকারে কীভাবে লিখতে পারবো? 16কে তো আমরা 2 এর পাওয়ার 4 লিখতে পারি তো। আর এখানে কিছু নেই, মানে 2 এর পাওয়ার 1 আছে। তাহলে দেখো এই যে 2 এর পাওয়ার এই 1 হতে টাইম লেগেছে কত বছর? 10 বছর। তাহলে আমার এই 4 হতে কত বছর সময় লাগবে? 1 হতে যদি 10 বছর সময় লাগে, তাহলে 4 হতে কত বছর লাগবে? 40 বছর। এবার তোমাদের কাছে যেটা সুবিধার মনে হবে তোমরা সেভাবে করবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি বাইক 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চালালে 10 মিনিট দেরি হয়, আবার 60 কিলোমিটার প্রতি ঘন্টায় চললে 5 মিনিট দেরি হয়। তাহলে স্বাভাবিক সময়ে একই রাস্তা দিয়ে যাত্রাটি সম্পূর্ণ করতে কত সময় নেওয়া উচিত? আমার যে স্পিডের অনুপাত দেওয়া আছে, সেটা কত? একবার আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুপাত দিলে কত হয়ে যাবে? 0 0 কেটে যাবে, 5:6। আর স্পিডের পর টাইম, দেখো স্পিডের সাথে টাইমের অনুপাত সবসময় উল্টো হয়ে যায়। টাইমের অনুপাত কত হবে আমার? 6:5। দেখো আগে 6 সময় লাগতো, এখন 5 ইউনিট সময় লাগছে। এখানে যে সময়ের যে গ্যাপটা, এটা কত ইউনিটের? আমি দেখতে পাচ্ছি 1 ইউনিটের গ্যাপ, মানে 1 ইউনিট সময় কম লাগছে। এবার দেখো 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালালে টাইম লাগতো 6, স্পিড বাড়িয়ে দিলাম আমি 60-এ, তখন আমার সময় লাগছে 5 ইউনিট, মানে 1 ইউনিট সময় কম লাগছে।
এদিকে দেখো 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে 10 মিনিট দেরি হতো, আর 60-এ চললে 5 মিনিট দেরি হয়। মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালালে আমায় 5 মিনিট আমি সেভ করতে পারছি। কত মিনিট সেভ করতে পারছি? 5 মিনিট। এখানে কত মিনিট সেভ হচ্ছে আমার? 1। তাহলে 1 মানে কত আমাদের? 5। তাহলে এখানে টাইম লাগছিল কত? 6। তাহলে 6 ইউনিট মানে কত টাইম লাগবে আমাদের? 5 6 30। কত ইউনিট? 30 ইউনিট বা 30 মিনিট আমরা বলতে পারি। আমাদের চেয়েছে কি যে যাত্রাটি সম্পূর্ণ করতে কত সময় নেওয়া উচিত স্বাভাবিক সময়ে চললে। আমাদের 50-এ যদি চলছিল তখন আমাদের টাইম লাগছিল কত? 10 মিনিট দেরি হচ্ছিল। কিন্তু 50-এর সময় আমার টাইম লাগছিল কত? আলটিমেটলি 6 ইউনিট। 6 মানে কত আমাদের? 30 জানতে পেরেছি আমরা। কিন্তু দেরি হচ্ছিল কত মিনিট? 10 মিনিট। 10 মিনিট তার দেরি হয়ে যাচ্ছে। টাইম লাগছে 30 মিনিট, সেখানে 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিক সময় কত হবে আমার? আরও 10 মিনিট সময় তো কম লাগা উচিত। তার মানে স্বাভাবিক সময় 20 ইউনিটের। স্বাভাবিক সময় কত হয়ে যাবে? 20 মিনিট তো হবে আমার, নাকি? MINUTE। দেখো আরেকবার বলে দিচ্ছি। যখন আমাদের স্পিড ছিল 50, তখন আমাদের সময় লাগছিল কতটা? 6 ইউনিট সময় লাগছিল। 6 ইউনিট মানে কত? 30 মিনিট। বলেছিল 50 কিলোমিটার এই গতিতে চালালে 10 মিনিট দেরি হয়। এই 50 কিলোমিটারের গতিতে আমার সময় লাগছিল কতটা? 30 মিনিট পৌঁছাতে। সেক্ষেত্রে আমাদের 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। মানে কি 10 মিনিট দেরি হয়ে যাওয়া মানে কি আরও 10 মিনিট আমি আগে পৌঁছাবো। তাহলে আমার স্বাভাবিক সময় কতটা? 20 মিনিট হবে। 10 মিনিট তো বাদই যাবে এখান থেকে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। বলেছে একজন বিক্রেতা 30% ছাড় দেওয়ার পরেও 10% লাভ করে, তাহলে চিহ্নিত মূল্যটি ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি হবে? 30% ছাড় দেওয়ার পরেও 10% লাভ করছে। দেখো এটা একদম শর্টকাটে এভাবে মনে রাখবে। সিপি আর এমপি হবে, ঠিক আছে? কস্ট প্রাইস আর মার্ক প্রাইস। সিপি ধরবে হচ্ছে সবসময় 100 মাইনাস যেটা তোমাদের ছাড় দেওয়া হচ্ছে বা ডিসকাউন্ট, ঠিক আছে? 100 মাইনাস ডিসকাউন্ট। আর মার্ক প্রাইস হয়ে যাবে 100 প্লাস প্রফিট। ওকে, 100 প্লাস প্রফিট। এবার বসিয়ে দাও। 100 থেকে ডিসকাউন্ট বাদ মানে কত? 30% ছাড় দিচ্ছে। তাহলে সিপি কত হয়ে যাবে আমাদের? 70 এদিকে মার্ক প্রাইস কত হয়ে যাবে? 100 সাথে প্রফিট কত? 10%, তাহলে 110। অনুপাত কত হয়ে গেল আমাদের? 7:11। দেখো চিহ্নিত মূল্যটি ক্রয় মূল্যের থেকে কত বেশি? মার্ক প্রাইস কত বেশি? এখানে 4 বেশি। কত বেশি? 4 বেশি। কতর থেকে বেশি? 7-এর থেকে। পার্সেন্টেজ বের করতে বলেছি ইন্টু 100। আচ্ছা এটা কত হয়ে যাবে? 400কে ভাগ করবো আমরা কত দিয়ে? 7 দিয়ে। 5 7 35। 5 দিয়ে শুরু, একটাই আছে অপশান সি অ্যান্সার। ওকে, এটা জাস্ট তোমরা একটু মনে রাখবে। এটা মনে রাখতে পারলে এই অঙ্কগুলো খুব সহজেই করা যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। তাছাড়া এমনি বেসিক দিয়ে করলে অনেকটা বড় হয়ে যাবে এই অঙ্কগুলো। নেক্সট কোশ্চেন দেখো। বলেছে এ বি সি ডি এর মধ্যে একটি অর্থ 4 7 9 3 অনুপাতে ভাগ করতে হবে। সি ডি এর থেকে 720 টাকা বেশি পায়, তাহলে ডি এর অনুপাত কত? সি ডি এর থেকে, এটা এ বি সি ডি। সি ডি এর থেকে এখান থেকে কত বেশি পাচ্ছে সে? কত বেশি পাচ্ছে? দেখো 6 ইউনিট বেশি পাচ্ছে। কিন্তু এখানে কত বলেছিল? 720 টাকা। তাহলে 6 ইউনিটের মান কত দেওয়া আছে? 720। এক মানে কত? 120। 6 12 72, এক মানে 120। বলছে ডি এর অংশ কত? ডি এর অনুপাত কত? ডি এর অনুপাত এখানে আমি দেখতে পাচ্ছি 3। তাহলে 3-এর অনুপাত কত হয়ে যাবে? এক মানে যদি 120 হয়, 3 মানে 3 12 36, 360 টাকা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3টি সংখ্যা পরস্পরের সাথে সহমৌলিক। এই অঙ্কটা স্টার দিয়ে রাখলাম, বেশ ভালো একটা অঙ্ক। 3টি সংখ্যা পরস্পরের সাথে সহমৌলিক বা কোপ্রাইম। প্রথম দুটির গুণফল 357, শেষ দুটির গুণফল 609। কোপ্রাইম কাকে বলে? যাদের HCF সর্বদা কী হয়ে যাবে? সর্বদা 1 হয়ে যায়। HCF কত হয়ে যাবে? সবসময় 1। তাহলে 3টে সংখ্যা বলেছে, আমি জানি না, ধরি এক্স ওয়াই আর জেড, এই 3টে সংখ্যা। প্রথম দুটির গুণফল অর্থাৎ এক্স ওয়াই সমান সমান কত? 357। আবার শেষ দুটির গুণফল মানে ওয়াই জেড কত? 609। বলেছে সংখ্যা 3টির যোগফল কত? দেখো এখান থেকে আমি একটা জিনিস করতে পারি, এক্স ওয়াইকে ওয়াই জেড দিয়ে আমি ভাগ দিয়ে দিতে পারি। এক্স ওয়াই কত দেওয়া আছে? 357। আর ওয়াই জেড কত দেওয়া আছে আমার? 609। এটাকে যদি আমি ভাগ দিই তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে গেল। আর এদিকে কী কী কাটছে আমার? 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 19 57। আর এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 203। আচ্ছা আর কাটা যাবে? আচ্ছা 7 দিয়ে কাটে। 7 দিয়ে কাটলে
সাতক্ষে 7 থাকে 4, 7 7 49, আর এটাকে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 6 7 9 63, 17/29। আচ্ছা 29 একটা মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, আর কাটবে না। তাহলে দেখো এক্সের মান বেরিয়ে গেল 17। এখানে আমি লিখতে পারি যে এক্স সমান সমান কত, 17, জেড সমান সমান কত, জেড সমান সমান 29। তাহলে আমার ওয়াই সমান সমান কত হয়ে যাবে, দেখো এক্স আর ওয়াই দুজনে মিলে কত, 357। এক্সের মান যদি 17 হয় তাহলে ওয়াইয়ের মান বের করতে গেলে কী করতে হবে, 357কে আমার এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স দিয়ে ভাগ করলে 17 দিয়ে ভাগ করবো, 17 দুগুণে 34 থাকে 1, 17 17। তাহলে তিনজনের মানে আমি পেয়ে গেছি, এক্স 17, ওয়াই 21 এবং জেড 29। বলেছে এদের যোগফল কত, এদের যোগ করলে কত হয়ে যাবে, 9 একে 10 7 17 7, হাতে 1 4 5 6 67। বোঝা গেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে 67। অঙ্কটা কিন্তু একদমই সোজা, জাস্ট একটুখানি বোঝার ব্যাপার আছে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা সরল করতে বলেছে, সিম্পলি গুণ করে দাও। 5 দুগুণে 10x মাইনাস 3 দুগুণে 6 প্লাস 9x মাইনাস 3 5 15, এটার মান কত দেওয়া আছে, 93। আচ্ছা 10x আর এটা হয়ে যাবে 19x, 10x আর 9x 19x, আর -15 আর -6 -21, -21টা ওপাশে গেলে যোগ হয়ে যাবে, +21, আর 93 আর 21, 3 আর 1 4, আর 9 2 11, 114। তাহলে এক্সের মান কত হয়ে যাবে, এক্সের মান হয়ে যাবে আমাদের 6। বোঝা গেল, 19কে মানে 114কে 19 দিয়ে ভাগ দিলে 6 হয়ে যায়। সঠিক উত্তর হয়ে যাবে কত, অপশান এ। বোঝা গেছে এই অঙ্কটা। দেখো নেক্সট কোশ্চেন। বলেছে 2000 সালে মনু তার বোনের বয়সের 3 গুণ ছিল। এটা মনে করো 2000 সাল, এখানে মনু আর তার বোন, বলেছে মনু তার বোনের বয়সের 3 গুণ ছিল। বোন যদি 1 হয় মনু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 2010 সালে সে তার বোনের থেকে 24 বছর বড় ছিল, সে তার বোনের থেকে 24 বছরের বড় ছিল। আচ্ছা 2010 সালে সে 24 বছরের বড় ছিল, 2000 সালেও সে কত বছরের বড় হবে, 24 বছরের বড় হবে। বয়সের পার্থক্য কি কখনো কমে, কখনো কমবে না। তাহলে বয়সের পার্থক্য এখানে আমি কত দেখতে পাচ্ছি, 2, 2 মানে কত, 24। দেখো 50 বছর পরেও যদি বয়সের পার্থক্য 10 হয়, তাহলে 50 বছর আগেও বয়সের পার্থক্য 10ই হবে। 2 মানে 24, 1 মানে কত, 12। তাহলে জানতে চেয়েছে কি 2010 সালে মনুর বয়স কত ছিল। দেখো 2000 সালে বয়স কত হচ্ছে, 1 ইউনিট মানে 12, তাহলে 3 ইউনিট মানে কত হয়ে যাবে, 36। এবার 2010 সাল মানে 10 বছর আমার বেড়ে গেছে, তাহলে 36-এর সাথে আমার আরও 10 যোগ হবে, টোটাল 46। তাহলে মনুর বয়স কত হবে, 46। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন। বলেছে 13র ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 36। 13টি ধারাবাহিক সংখ্যার গড় 36। সবচেয়ে ছোট সংখ্যার দ্বিগুণকে সবচেয়ে বড় সংখ্যায় যোগ করলে যোগফল কত হবে। 13টি ধারাবাহিক সংখ্যা, দেখো মনে করো কিছু সংখ্যা আছে, ধরো 3টে সংখ্যা আছে, মনে করি আমি 2 3 4, ধারাবাহিক সংখ্যা বলেছে, বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যা। আমি 3টে বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যা নিয়ে নিলাম, এদের গড় কত হয়, 4 3 7 আর 2 9/3 = 3। দেখো যখন বিজোড় সংখ্যক আমি সংখ্যা নেব, যখন বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যা নেব, তাদের গড় সবসময় মিডিলেরটা হয়। কোনটা হয়, মিডিলেরটা। দেখো 3টে আছে, এপাশ থেকে একটা বাদ, এপাশ থেকে একটা বাদ, মিডিলেরটা কী হয়ে যাবে, গড়। তুমি বাকিগুলোও করে দেখতে পারো। তাহলে এখানে 13টি সংখ্যা আছে, 13টি সংখ্যার গড় বলেছে 36, তাহলে 36 কী হবে, একদম মিডিলের সংখ্যা হয়ে যাবে 36। 13টি সংখ্যা, তার মানে এপাশে কটা থাকবে, 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এপাশেও কটা থাকবে, 6টাই থাকবে, 1 2 3 4 5 এবং 6। বোঝা গেছে। মিডিলে 36 এবং ধারাবাহিক সংখ্যা বলেছে, তাহলে পরপর সংখ্যাগুলো কত হয়ে যাবে, এটা 36 হলে এটা 37, এটা 38, এটা 39 40 41 এবং বড় সংখ্যাটা হয়ে যাবে কত, 42। অপর দিকে সবথেকে ছোট সংখ্যা মানে উল্টো দিকে কমতে থাকবে এক এক করে, 36-এর আগে 35 34 33 32 31 এবং এটা কত হয়ে যাবে, 30। আমাকে কি বলছে যে সবথেকে ছোট সংখ্যার দ্বিগুণকে, মানে 30 সবথেকে ছোট সংখ্যা ইন্টু 2, এটাকে বড় সংখ্যায় যোগ করলে প্লাস বড় সংখ্যা কত, 42, তাহলে 60 আর 42 যোগ করতে হবে, অর্থাৎ 102। বোঝা গেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে 102। নেক্সট কোশ্চেন দেখো। বলেছে নিচের কোনটি সত্য, রম্বসের দুটি পার্শ্ববর্তী কোণের যোগফল 180 হয় না। একটা রম্বস আগে এঁকে নিই।
মনে করো এটা একটা রম্বস। রম্বসের কি বিপরীত কোণগুলো সবসময় বিপরীত দিকের যে বাহুগুলো সেগুলো সবসময় সমান হবে, আর সমান্তরাল এটা সমান এবং সমান্তরাল, এটা সমান এবং সমান্তরাল। আচ্ছা দেখো, বলেছে সব বর্গক্ষেত্রই রম্বস। একদমই ঠিক, সব বর্গক্ষেত্রই আমরা রম্বস বলতে পারি। বর্গক্ষেত্র কি বিপরীত বাহুগুলো তোমাদের সমান হবে, এরও বিপরীত বাহুগুলো সমান। বর্গক্ষেত্রের অ্যাডজাসেন্ট কোণগুলো মানে এই কোণটা এবং এই কোণটা সর্বদা 180 ডিগ্রি হবে। রম্বসেরও এই কোণ সর্বদা 180 ডিগ্রি হয়। এই কোণ সর্বদা 180 ডিগ্রি, এটা এবং এটা সর্বদা 180 ডিগ্রি, মানে একই দিকে দুটি কোণের মান সর্বদা 180 ডিগ্রি হবে। তাহলে এখানে কি বলেছে যে রম্বসের দুটি পার্শ্ববর্তী কোণের যোগফল 180 ডিগ্রি হয় না, একদমই ভুল। রম্বসের দুটো পার্শ্ববর্তী কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে, তাহলে এইটা একদমই ভুল। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, একদমই ঠিক। রম্বসের এই যে কর্ণগুলো, এরা সর্বদা একে অপরকে 190 ডিগ্রি কোণে ছেদ করে। এই যে কোণগুলো এখানে তৈরি হয়, যা হে ভগবান, এই যে এখানে যে কোণগুলো তৈরি হচ্ছে এগুলো সর্বদা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এখানে যে কোণগুলো তৈরি হয় সেগুলো সর্বদা 190 ডিগ্রি, মানে রম্বসের এই যে দুটো কর্ণ গেছে এটা একে অপরকে সর্বদা 90 ডিগ্রিতে কাটে, বোঝা গেছে। তাহলে এটাও আমাদের সঠিক। রম্বসের সব বাহুই সমান, একদমই ঠিক, রম্বসের সব বাহুগুলোই সমান হয়। তাহলে এই জায়গার কোশ্চেনের হিসাব মতো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এটা, কারণ এই যে লেখাটা আছে এটা একদমই রম্বসের সাথে মেলে না, একদমই ভুল। বাকি এটা রম্বসের সাথে মেলে, এটাও মেলে এবং এটাও মেলে। তাহলে নট ট্রু বা সত্য নয় কোনটা, প্রথমটা। নেক্সট কোশ্চেন দেখো, সরল করতে বলেছে। দেখো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ত্রিকোণমিতির এই অঙ্কটা একদম ধৈর্য ধরে তোমরা শেখো। গত বছর গ্রুপ ডিতে এসেছিল, এনটিপিসিতেও আমি দেখেছি এবং এবছর এনটিপিসিতেও এই কোশ্চেনটা এসেছে। জাস্ট একদম তোমরা ভয় পাওয়ার কিছু নেই। দেখো একটা থিওরি আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সবসময় কী হয়ে যাবে, এক হয়, বোঝা গেল। এটাকে যদি আমরা আবার ভেঙে লিখি তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কী লিখতে পারি আমরা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটাকে যদি আরেকটু ভেঙে লিখি তাহলে আমরা কী লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান সমান, দেখো একের মাথায় কিছু নেই মানে কি স্কোয়ার আছে, তাহলে এটা এরকম হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা একবার লিখতে পারি, আবার এদিকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা একবার লিখতে পারি তো। এবার দেখো সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন ইন্টু সাইন। সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন ইন্টু সাইন। এটাকে আমরা এরকমও লিখতে পারি, সাইন স্কোয়ারকে যে সাইন থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এবার দেখো এপাশেও দুটো গুণ আকারে আছে, এপাশেও দুটো গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব, একটার নিচে আরেকটাকে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসতে পারি আমরা, দেখো এখান থেকে একটা সাইন তুমি রেখে দাও, সাইন থিটা, আর এপাশে দুটো গুণ আকারে আছে, তাহলে একটা এপাশে চলে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 1 প্লাস আচ্ছা এখানে এগুলো স্কোয়ার হবে না, ঠিক আছে, এগুলো স্কোয়ার হবে না, এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার, অর্থাৎ 1 প্লাস কস থিটা একবার, 1 মাইনাস কস থিটা একবার। তাহলে এটা সাইন থিটা বাই এপাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 1 প্লাস কস থিটা আমরা লিখতে পারি সমান, এইদিকে 1 মাইনাস কস থিটা পড়ে আছে, তার নিচে এপাশের একটা সাইন থিটা চলে যাবে, অর্থাৎ সাইন থিটা। তাহলে দেখো এটা কিন্তু একটা থিওরি, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটাকে আমরা 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা লিখতেই পারি। তাহলে দেখো এখানে লেখা আছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, এটাকে আমরা কী লিখতে পারবো, 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা আমরা লিখতেই পারি, প্লাস এপাশেও তাই দেওয়া আছে 1 প্লাস কস থিটা মানে কস এ, ঠিক আছে, থিটার মানে এখানে এ দেওয়া আছে, তাহলে আমরা এই লিখে দেবো, বাই নিচে কী দেওয়া আছে, সাইন এ। এবার দেখো লসাগু করলে কী হয়ে যাবে, নিচে কী হয়ে যাবে, সাইন এ, আর উপরে 1 মাইনাস কস এ প্লাস 1 প্লাস কস এ, মাইনাস কস এ প্লাস কস এ কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো আমার উপরে, 2 বাই সাইন এ। এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু, দেখো সাইন পাল্টে খেয়ে উপরে গেলে কী হয়ে যায়, কোসেক থিটা হয়ে যায়, কোসেক থিটা হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে 2 কোসেক থিটা মানে কোসেক এ, 2 কোসেক এ। বোঝা গেছে। তোমাদের কি মনে রাখতে হবে, তোমাদের জাস্ট এই থিওরিটা মাথায় থাকলে এগুলো একদম সোজা অঙ্ক।
20 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি গোলকের ব্যাস দেওয়া আছে কত সেমি? 12 সেমি, তার আয়তন কত? একটি গোলকের ব্যাস দেওয়া আছে 12 সেমি, তার আয়তন কত? দেখো গোলকের আয়তন বা ভলিউমের সূত্র কি? ভলিউম সমান সমান কী হয়ে যাবে? 4/3 ইন্টু পাই আর কিউব। আচ্ছা, এখানে আর মানে কত? আর মানে কিন্তু 12 নয়, আর মানে কত হয়ে যাবে? 6। ব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3, দেখো প্রত্যেকটা অপশানে আমরা পাই দেখতে পাচ্ছি, তাহলে পাইকে আমরা পায়ের মতো রেখে দেবো, ইন্টু 6, 6 গুণ 6 গুণ 6, কাটাকাটি করলে 2, তাহলে এদিকে কী হয়ে গেল? 6 ছক 36 গুণে 72 ইন্টু 4 পাই। আচ্ছা, 4-এর সাথে 72 গুণ করলে 4 7 8, 4 7 8 28, 288 হয়ে যাবে। ঠিক আছে, 288 আর পাই পড়ে থাকবে। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 288 পাই, অপশান এ। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এদের গসাগু বের করতে বলেছে 45, 78 এবং 117। এর গসাগু কত? দেখো গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে সবথেকে বড় যে সংখ্যাটা এই সংখ্যাগুলোকে কাটতে পারে। মানে এদের মধ্যে এই অপশানগুলোর মধ্যে সবথেকে বড় কোন সংখ্যাটা আছে যে এই সংখ্যাগুলোকে কাটতে পারবে। ঠিক আছে, ভাগ করা যায়। এবার দেখো 9 দিয়ে 45কে কাটে, 78 কি কাটে? 9 দিয়ে, 9 দিয়ে কিন্তু 78কে কাটা যায় না, তাহলে এটা আমার হবে না। 7 দিয়ে 45কে কাটে, 6 7 42, যাবে না। মানে 3টে সংখ্যাকেই কাটতে হবে, তবেই তো সে গসাগু হবে। 5 দিয়ে 45কে কাটলেও 78কে কাটে না, কারণ 5 দিয়ে কাটতে গেলে কী হবে? লাস্টে হয় 5 থাকতে হবে নতুবা 0 থাকতে হবে। তাহলে আলটিমেটলি আমার কে পড়ে আছে? একমাত্র 3 পড়ে আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান 3। সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, 10 বছর আগে এক মা তার ছেলের থেকে 3 গুণ বড় ছিলেন। এটা হচ্ছে মা আর এটা হচ্ছে ছেলে। বড় ছিল কতটা? 3 গুণ, মানে 3:1 হয়ে যাবে অনুপাত। আবার বলেছে 5 বছর আগে তিনি ছেলের থেকে 5/2, 5/2 মানে অনুপাত হচ্ছে 5:2। ওকে, তাহলে আবার বলেছে 5 বছর আগে, 5 বছর আগে অনুপাত কত? 5:2, 5:2। বর্তমানে মায়ের বয়স কত? এটা হচ্ছে 5 বছর আগে আর এটা হচ্ছে 10 বছর আগে। এটা ভালো করে খেয়াল করবে। দেখো বয়সের পার্থক্য এখানে কত? 2 আর এখানে কত? 3। সম্ভব কখনো? বয়সের পার্থক্য সবসময় একই হতে হবে। তাহলে আমি কী বলেছিলাম? যখন এরকম উল্টোপাল্টা থাকবে তখন উপরের যে পার্থক্য সেটাকে দিয়ে নিচে গুণ করে দেবে, অর্থাৎ 2 গুণ 2, আর নিচের যে পার্থক্য সেটাকে দিয়ে উপরে গুণ করে দেবে, 3 গুণ 3। তাহলে আমাদের নতুন যে অনুপাত কত হয়ে যাবে? 9:3 অক্ষে 3, আর এদিকে 5 দুগুণে 10:2 দুগুণে 4। দেখো 9 থেকে 10, 3 থেকে 4, আর এদের যে বয়সের পার্থক্য কত? 6 করে করে, তাহলে সব মিলে গেছে আমাদের। এবার আমরা কি করব? বর্তমানে মায়ের বয়স কত? দেখো এই যে 9 থেকে 10 হয়েছে এটার পার্থক্য কত? 1। কিন্তু এখানে দেখো প্রথমে ছিল 10 বছর আগে, পরে আবার বলেছে 5 বছর আগে, মানে এখান থেকে যে এইটুকুর যে গ্যাপটা সেটা কত বছরের? আমার 5 বছরের গ্যাপ, অনলি তো 5 বছরের গ্যাপ, কারণ পুরোটা ছিল 10 বছরের গ্যাপ। সেখান থেকে আবার আমি 5 বছর আগে গেলাম, তাহলে আমার আলটিমেটলি কী পড়ে আছে? 5 বছরই পড়ে আছে। তাহলে একের মান কত বলতে পারি? আমি 5 বলতে পারি। আমার চেয়েছে কি মায়ের বর্তমান বয়স কত। তাহলে মায়ের 10 বছর আগের যে অনুপাতটা সেটা কত? 9। তাহলে 9 গুণ 5, অর্থাৎ 10 বছর আগে বয়স কত ছিল? 5 9 45। এর সাথে 10 বছর পরে বলেছে, মানে বর্তমান যে বয়সটা সেটা কত হয়েছে? আরও 10 যোগ হবে, অর্থাৎ 55। বোঝা গেছে? তাহলে মায়ের বর্তমান বয়স কত? 55 বছর। দেখো আচ্ছা, 144-এর রুট বার করলে কত বাইরে আসবে? 12 প্লাস স্কোয়ার রুট তোমাদের মনে রাখতে হবে। মনে রাখতে বলে একদমই সোজা, এসব 0 পয়েন্ট ভুলে যাও। 169কে স্কোয়ার রুট করলে কত হয়ে যাবে? 13 হয়ে যায়। তো এবার দেখো কয় ঘর আগে বিন্দু আছে? 4 ঘর আগে বিন্দু আছে, তাহলে বাইরে আসলে ক ঘর আগে বিন্দু হবে? 2 ঘর আগে, 2 ঘর আগে বিন্দু হবে। বোঝা গেছে? মাইনাস 241, এটা বাইরে আসলে কত হয়ে যাবে? 241 কার স্কোয়ার? সরি 441 কার স্কোয়ার? এটা হচ্ছে 21-এর স্কোয়ার। ঠিক আছে, কার স্কোয়ার? 21-এর স্কোয়ার। তো সমস্যা, 21-এর স্কোয়ার। ক ঘর আগে বিন্দু আছে? 2 ঘর আগে, তাহলে বাইরে আসলে 1 ঘর আগে বিন্দু হবে। এবার 12 প্লাস 0.13 মাইনাস 2.1 করলে 12 প্লাস 0.13, তার থেকে মাইনাস 2.1 বাদ দিলে 0 3 0 10, 10.03। বোঝা গেছে? সঠিক উত্তর হয়ে যাবে 10.03।
একজন সাইকেল আরোহী 4 মিনিট 10 সেকেন্ডে 2.5 কিলোমিটার অতিক্রম করে, তাহলে 6 কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে? আচ্ছা, 4 মিনিট 10 সেকেন্ড, 4 মিনিট মানে 4 ছক 24। দেখো 60 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ড পাই। এদিকে কত হয়ে গেল? 240 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড, অর্থাৎ টোটাল 250 সেকেন্ড। 250 সেকেন্ড সময় লেগেছে 2.5 কিলোমিটার অতিক্রম করতে। এবার দেখো এটা উল্টো দিকে করব আমরা। 2.5 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লেগেছে কত? 250 সেকেন্ড। 6 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? 250/2.5 ইন্টু কত হয়ে যাবে আমাদের? 6। বোঝা গেছে? এবার দেখো সবগুলো কিসে আছে? আমাদের সবগুলো মিনিটে দেওয়া আছে। তাহলে মিনিটে দেওয়ার জন্য আমরা কী করব? 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মিনিট বেরিয়ে যাবে আমাদের একবারেই। এবার দেখো পয়েন্ট তুলতে গেলে উপরে একটা 10 দিয়ে গুণ হবে। এবার যদি আমরা করি 25, দেখো এই 0 0 কেটে দাও, তাহলে 25 পড়ে থাকলো, 25 দিয়ে 25 কেটে গেল, 6 6 কেটে দিলাম, আলটিমেটলি কী পড়ে থাকলো আমাদের? 10। অর্থাৎ 6 যে কিলোমিটার তার যাত্রা অতিক্রম করতে সময় লাগবে 10 মিনিট। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলেছে x² মাইনাস xy প্লাস এক্স, এটা 18, আর y² প্লাস xy প্লাস y 24। তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। একদমই সোজা, এক কাজ করে দুটোকে আগে যোগ করে দাও। তাহলে x² আর y² এগুলো যোগ করতে হবে আমার। তাহলে কী পড়ে থাকবে? x² প্লাস এদিকের y² আর xy কত হয়ে যাবে? প্লাস 2xy হয়ে যাবে। আর x আর y পড়ে থাকবে প্লাস x প্লাস y সমান সমান কত হয়ে যাবে আমার যোগ করলে? 18 আর 24, 8 আর 4 12, 2 হাতে কত? 1, 42। ওকে, এবার এটাকে যদি আমরা সোজাভাবে লিখি, দেখো এটুকুকে আমরা বলতে পারি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, সেটাই তো হয়। তার আমরা লিখে দেবো x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 42 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বোঝা গেছে? এটুকু তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো এটাকে আমরা এরকমভাবেও তো লিখতে পারি, মানে একই রকমভাবেই লিখবো x প্লাস ওয়াই, দেখো ধাঁচটা অনেকটা বদলে যাবে, প্লাস x প্লাস ওয়াই মাইনাস 42 ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। বোঝা গেল? এবার দেখো এই যে x প্লাস ওয়াই এটার মানে জানতে চেয়েছে, এই x প্লাস ওয়াই এটার মানে জানতে চেয়েছে। বোঝা গেছে? এবার একটা জিনিস দেখো, এই x প্লাস ওয়াইকে যদি আমরা a ধরি, x প্লাস ওয়াইকে যদি আমরা a ধরি, তাহলে এটা এরকম হয়ে গেল না? a² প্লাস xy মানে কি? a মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো চলে এসে তো দ্বিঘাত সমীকরণের মতো। তাহলে আমরা কি করব? এরকমভাবেই করব। তাহলে এটাকে আমরা a ধরে নাও, যে a² প্লাস a মাইনাস 42 সমান সমান 0। বোঝা গেছে? এবার দেখো, আচ্ছা ব্র্যাকেটটা এখান থেকে সরিয়ে দিই। দ্বিঘাত সমীকরণ আমরা কীভাবে মিডল টার্ম করব? 42কে ভাঙতে হবে, তাহলে 6 আর সাথে 42, তাহলে কী লিখবো আমরা? a² প্লাস, দেখো মাঝখানে প্লাস a আনতে হবে, তাহলে বড়টা সবসময় আমরা প্লাসে নেব, 7a মাইনাস 6a মাইনাস 42 সমান সমান কত হয়ে যাবে? 0। তাহলে এখান থেকে যদি আমরা a কমন নিই, তাহলে কী পড়ে থাকবে? a প্লাস 7, আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে a প্লাস 7 সমান সমান 0। আবার এখান থেকে a প্লাস 7 একবার হবে আর a মাইনাস 6 একবার হবে, সমান সমান 0। যখন দুটো আলাদা আলাদা রাশি গুণ করলে 0 হয়, মানে যখন দুটো রাশি গুণ করলে 0 হবে, তখন আলাদা আলাদা মানও 0 হয়ে যায়, মানে a প্লাস 7 সমান সমান 0। এর মান কত হয়ে গেল আমাদের? -7। আবার দেখো এখানে আবার আছে না a মাইনাস 6, তাহলে a মাইনাস 6 সমান সমান 0। এর মান কত হয়ে যাবে আমাদের? 6। দেখো আমাদের তো এর মানই জানতে চেয়েছে বা এক্স ওয়াইয়ের মানই জানতে চেয়েছে, তাহলে আমি বলে দিতে পারি এর মান কত? হয় -7 হবে, নতুবা 6 হবে। -7 নয়তো 6, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি কারখানায় জিনিস তৈরি করতে মহেশের খরচ হয়েছিল 2000 টাকা। তার খরচ ছিল কত টাকা? 2000 টাকা। কারখানায় জিনিসপত্র শোরুমে পরিবহনের জন্য তাকে উৎপাদন খরচের 10% টাকা আরও খরচ করতে হয়েছিল, মানে 2000-এর 10% টাকা তাকে আরও অ্যাড করতে হয়েছিল। 2000-এর 10% কত হয়? 200 টাকা, মানে টোটাল আরও 200 টাকা অ্যাড করতে হবে। তাহলে টোটাল কত হয়ে গেল আমার? 2200 টাকা। আর কি বলেছে? তিনি শোরুম থেকে জিনিসপত্রটি এমন দামে বিক্রি করেছিলেন যা মহেশের
পণ্য উৎপাদন এবং পরিবহনের মোট খরচের চেয়ে 15% বেশি ছিল। তাহলে বিক্রয় মূল্যটি কত ছিল? দেখো তার যে উৎপাদন খরচ এবং পরিবহন খরচ টোটাল মিলে কত? 2200 টাকা। এবার বলেছে এমন দামে বিক্রি করেছে যা খরচের উৎপাদনের থেকে 15% বেশি ছিল। মানে এটা মানে কত? এটাই মনে করো এখন তার হচ্ছে উৎপাদন মূল্য টোটাল, এটাই হচ্ছে তার 100%-এর দাম। ঠিক আছে, টোটাল দাম কত এখন হয়ে গেছে? 100% মানে 2200 টাকা। এবার বলেছে 15% বেশি ছিল, তাহলে 15% আরও অ্যাড করতে হবে এর সাথে, তাহলে 115 হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে 115-র মান কত? তাহলে কত হয়ে যাবে? 2200 ইন্টু 115 বাই নিচে কত আসবে? 100। কাটাকাটি করলে 0 0 কাটবে, আর 115কে 22 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 115 ইন্টু 22, 230 আর 230, 0 3 5 2, অর্থাৎ 2530 টাকা। সঠিক উত্তর কত হয়ে যাবে আমার? 2530। বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেন দেখি আমরা। দেখো কি বলেছে, 9 3 5, আচ্ছা এটা ডেটা দেওয়া আছে এবং ওয়াই এর গড় বলেছে ওয়াই, তাহলে মোড কত? ওকে, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এর গড় বলেছে হচ্ছে ওয়াই, তাহলে মোড কত? দেখো গড় আমরা কী করে বের করি? টোটাল যতগুলো সংখ্যা আছে তাদেরকে আমরা যোগ করি এবং যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা গড় পাবো। তাহলে আমরা যোগ করি আগে। দেখো 5 আর 4 9, 5 আর 4 9, 9 9 18, আর 9 27, আর 3 কত হয়ে যাবে? 30। তার সাথে দেখো ওয়াইও আছে, প্লাস ওয়াই বাই কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6 7টা সংখ্যা। এদের যে গড় সেটা কত বলেছে? ওয়াই। ওকে, এবার কত হয়ে যাবে? দেখো 30 প্লাস ওয়াই, 30 প্লাস ওয়াই সমান কত হয়ে গেলো আমাদের? 7y সমান। আচ্ছা 7y আর একটা ওয়াই ওপাশে গেলে কত হবে? 6টা ওয়াই, তাহলে 6y সমান বলতে পারি আমরা 30, আর ওয়াইয়ের মান কত হয়ে গেল? 5। তাহলে এখানে যে ওয়াইটা দেওয়া আছে এর মান কত হয়ে যাবে আমাদের? 5 হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কত? 5 লিখে দিতে পারি। এবার বলেছে ডেটার মোড কত? মোড মানে কি? ডেটার মধ্যে সবথেকে বেশিবার যে সংখ্যাটা আছে সেটাকে মোড বলা হয়। তাহলে সবথেকে বেশিবার কে আছে দেখো তো? 5 5 3বার আছে। দেখো 5 3বার আছে, তাহলে মোড কত হয়ে যাবে? মোড হয়ে যাবে আমাদের 5। বোঝা গেছে? অপশান ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে আজকে লাস্ট কোশ্চেন এটা। দেখো বলেছে যে এই সমীকরণের মূলদয়ের গুণফল কত? দেখো মূলদয়ের গুণফল কত? মূলদয়ের যোগফল আমরা কিভাবে বের করি? যোগফল বের করি, আর কি বের করি আমরা? গুণফল। যোগফল মানে কি? মাইনাস বি বাই সি, আর গুণফল মানে সি বাই এ। এটাকে বলা হয় বি, এটাকে বলা হয় সি, আর এই যে 6 লেখা আছে এটাকে বলা হয় এ। তাহলে আমাদের গুণফল চেয়েছে, তাহলে গুণফল আমরা কী করবো? সি মানে কি? -8 বাই এ কত আমাদের? 6। কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে -4/3। বোঝা গেল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 4/3। আচ্ছা 4/3 তো নেই এখানে। আচ্ছা এখানে অপশানে একটু ভুল আছে, ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে -4/3। বোঝা গেল? এটার অ্যান্সার হয়ে যাবে -4/3। অপশান একটু ভুল আছে। তো এই ছিল আজকে তোমাদের 25টা কোশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরকমভাবে আজকে যেমন এটা 10 নম্বর শিফট ছিল, হয়তো আশা করি ভুলে গেছি আমি ঠিক। তো এরকম করে যতগুলো পরীক্ষার মানে কোশ্চেন এসেছিলো, যতগুলো শিফটে পরীক্ষা এসেছিলো বা পরীক্ষা হয়েছিল, প্রত্যেকটা শিফট কিন্তু আমি এখানে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আর এই টোটাল ভিডিওর যে পিডিএফ সেটাই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি আপলোড হয়ে গেছে। তোমরা সেখান থেকে জয়েন করে যাও এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য গুড বাই।